থাকে ধৈর্য, তাহলে স্বপ্ন সত্যি হতে বাধ্য। দিস ইজ রন ইসলাম হিয়ার, ওয়েলকাম টু আওয়ার হ্যাকসা অনলাইন কলেজ। আজকে তোমাদের সাথে যে ভিডিওটি নিয়ে এসেছি, অনেকেই বলেছিলে যে স্যার আমাদেরকে ফিন্যান্স সপ্তম অধ্যায় অর্থাৎ কস্ট অফ ক্যাপিটাল বা মূলধন ব্যয়ের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দিলে আমরা উপকৃত হই। তো সেই জন্য আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে এসেছি। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা ভিডিওটি দেখছো অবশ্যই শেয়ার করে দেবে। তাহলে দেখো, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মূলধন ব্যয় অর্থাৎ কস্ট অফ ক্যাপিটাল। তোমার ফিন্যান্স বইয়ের সপ্তম অধ্যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যে অধ্যায় থেকে প্রশ্ন আসলে আমরা মাথাটা গুলিয়ে ফেলি, ঠিক না? তো সেই বিষয়টা আজকে ক্লিয়ার করব। প্রথমেই যদি খেয়াল করি আমরা মূলধন ব্যয়ের উৎস, ঠিক আছে, মূলধন ব্যয়ের উৎসগুলো কি কি সেটা আগে একটু ভালো করে শুনে নাও। আমরা বেসিক্যালি 4টা উৎস থেকে মূলধন সংগ্রহ করতে পারি। তো 4টা উৎস থেকে প্রথম উৎসটি হচ্ছে সাধারণ শেয়ার অথবা ইকুইটি শেয়ার। একটু ভালো করে লিখে রাখো, কয়টা উৎস থেকে মূলধন সংগ্রহ করা যায়? 4টে। তো 4টা শেয়ারের মধ্যে দেখো, ভালো করে দেখো, প্রথমেই হচ্ছে আমরা সাধারণ শেয়ার বিক্রি করতে পারি অথবা ইকুইটি শেয়ার। সাধারণ শেয়ার কি অন্য কথায় বলে থাকি ইকুইটি শেয়ার। বাজারে যখন নতুন ভাবে শেয়ার ইস্যু করা হয় তখন ওইটাকেই বলে থাকি আমরা সাধারণ শেয়ার অথবা ইকুইটি শেয়ার। তো প্রথমটাই হচ্ছে সাধারণ শেয়ার অথবা ইকুইটি শেয়ারের মাধ্যমে আমরা মূলধন সংগ্রহ করতে পারি। দ্বিতীয়টি হচ্ছে সংরক্ষিত আয় অথবা অবন্টিত মুনাফা। তো আমি একটু বলে দিচ্ছি সংরক্ষিত আয়টা কি। সংরক্ষিত আয় হচ্ছে যে পূর্ববর্তী বছরে তোমার যে লাভ হয়েছে ওই লাভের কিছু অংশ তুমি জমিয়ে জমিয়ে 5 বছর 10 বছর জমাবা, তাহলে হচ্ছে কি সেখানে একটা বড় আকারের মূলধন তৈরি হবে। এই যে বড় আকারের মূলধন তৈরি হবে সেই অংশটাকে বলে থাকি আমরা সংরক্ষিত আয়। অর্থাৎ মুনাফার যে অংশটুকু শেয়ার হোল্ডারদের না দিয়ে কোম্পানি সংরক্ষণের জন্য, মূলধন বৃদ্ধিকরণের জন্য আমার রিজার্ভ করা হয়, সেই মূলধনকে বলে থাকি আমরা সংরক্ষিত আয় অথবা অবন্টিত মুনাফা। তাহলে এখান থেকেও কিন্তু আমরা মূলধন সংগ্রহ করতে পারি। ওকে, তো এই দুইটার মধ্যে হচ্ছে একটু পার্থক্য আছে, যখন নাকি আমরা অঙ্ক করব তখন আমরা একটু বলে দিব একটু পরে। এরপর দেখো, নেক্সট ওয়ান হচ্ছে অগ্রাধিকার শেয়ার বিক্রি করেও কিন্তু মূলধন সংগ্রহ করা যায়। লাস্ট ওয়ান হচ্ছে ঋণ মূলধন। তো ঋণ মূলধন, একটা ব্যবসা বা একটা কোম্পানি ইচ্ছা করলে সে কিন্তু ঋণ মূলধন নিয়ে ব্যবসা শুরু করতে পারে। তো ঋণ নেওয়াটা কি যুক্তিযুক্ত কি যুক্তিযুক্ত না সেগুলো কিন্তু আমরা আরেকটা ভিডিওতে দেখাবো, ঠিক আছে? তাহলে এখানে আমি একটু বলে দিই যে স্যার আমরা তো বুঝলাম যে হচ্ছে এই 4টা উৎস থেকে মূলধন সংগ্রহ করতে পারি। তাহলে কোথা থেকে মূলধন সংগ্রহ করলে সবচেয়ে ভালো হবে কোম্পানির জন্য বা সুবিধাজনক? আমি এক কথায় আনসারটা বলে দিচ্ছি। যদি ঋণ মূলধন সংগ্রহ করা হয় তাহলে সেটা হচ্ছে কোম্পানির জন্য সবচেয়ে গ্রহণযোগ্য। কারণ হচ্ছে আমি যদি ঋণ নিয়ে ব্যবসা শুরু করি তাহলে ঋণের বিপরীতে সুদ প্রদান করব। এমনি থেকেই তো আমি হচ্ছে কি ঋণী, ঋণের উপর কখনো ট্যাক্স দেওয়া হয় না। সেই জন্য ঋণকে বলে থাকি আমরা করবাদযোগ্য ব্যয়। অর্থাৎ ঋণ মূলধন নিয়ে ব্যবসা করলে ওই ব্যবসায়ীকে আর কি দিতে হবে না, কর পরিশোধ করতে হবে না। তো সেখানে যেহেতু কর পরিশোধ করতে হচ্ছে না বিশাল একটা অ্যামাউন্টের টাকা, কিন্তু তাহলে সেটা কি কোম্পানির জন্য ভালো না? সেই জন্য ঋণ মূলধন সংগ্রহ করা বেটার, ঠিক আছে? ওকে, এরপর দেখো সাধারণ শেয়ার মূলধন আর হচ্ছে সংরক্ষিত আয়, এই দুটোর সূত্র কিন্তু প্রায় সেম। এখন সংরক্ষিত আয় আর হচ্ছে সাধারণ শেয়ার মূলধনের মধ্যে একটু পার্থক্য আছে। যখন আমরা সাধারণ শেয়ার মূলধন ব্যয় বের করব অথবা ইকুইটি শেয়ার মূলধন ব্যয় বের করব তখন কিন্তু সেখানে একটা খরচ জড়িত থাকে। ওই খরচটাকে বলে থাকি আমরা ফ্লোটেশন কস্ট। একটু খাতায় একটু লিখে রাখো, ফ্লোটেশন কস্ট অর্থাৎ উত্তোলন ব্যয় অথবা ইস্যু খরচ অথবা বিক্রয় খরচ। তো এই ফ্লোটেশন কস্ট অথবা বিক্রয় খরচ অথবা উত্তোলন ব্যয় অথবা ইকুইটি ব্যয়, এই খরচটা জড়িত সাধারণ ব্যয়ের সাথে। কার সাথে? সাধারণ ব্যয়ের সাথে। কিন্তু সংরক্ষিত আয় অথবা অবর্তিত মুনাফার সাথে কিন্তু আমার ফ্লোটেশন কস্ট অথবা ইস্যু খরচ বা বিক্রয় খরচ জড়িত না, ঠিক আছে? একটু ভালো করে শুনে রাখো। তাহলে যদি ফ্লোটেশন কস্ট থাকে সেটা কিন্তু সাধারণ শেয়ারের বর্তমান বাজার মূল্য থেকে বিয়োগ করে দেখাতে হবে। আমি একটি অঙ্কের মাধ্যমে দেখিয়ে দিব। কিন্তু ফ্লোটেশন কস্ট যদি অঙ্কে থাকে আর যদি বলা হয় সংরক্ষিত আয়ের মূলধন ব্যয় বের করো, তখন কিন্তু এই ফ্লোটেশন কস্টটি সংরক্ষিত আয়ের ব্যয় থেকে বাদ দেওয়া হবে না।
ঠিক আছে, এতটুকু মনে রেখো। দুইটা কথা বলছি, সাধারণ শেয়ারের ক্ষেত্রে যদি ফ্লোটেশন কস্ট থাকে তাহলে বাদ দিব বর্তমান মূল্য থেকে, আর সংরক্ষিত আয়ের ক্ষেত্রেও যদি ফ্লোটেশন কস্ট থাকে তাহলে হচ্ছে আমরা বাদ দিব না বা কিছুই করব না। ঠিক আছে, এতটুকুই হচ্ছে দুটার মধ্যে পার্থক্য, কিন্তু সূত্র কিন্তু সেম। তো আজকে আমরা দেখাবো যে হচ্ছে সাধারণ শেয়ার মূলধন কিভাবে বের করবো সেটা একটু ভালো করে খেয়াল করো। তাহলে সাধারণ শেয়ার মূলধন ব্যয় বের করার জন্য আসলে কি কোনো পদ্ধতি আছে? নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। যেহেতু পদ্ধতি নেই সেহেতু এই সাধারণ শেয়ারের মূলধন ব্যয় বের করার জন্য আমরা তিনটি মডেল ব্যবহার করে থাকি। কয়টা মডেল? তিনটা। একটু খাতা একটু লিখে নাও। এই দেখো, এখানে আমি সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের মডেলগুলো লিখে দিয়েছি। এখানে আছে প্রথমেই হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল, তারপর আছে স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল, এবং লাস্ট ওয়ান হচ্ছে CAPM অর্থাৎ ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এই তিনটা মডেলের মাধ্যমে আমরা শুধুমাত্র সাধারণ শেয়ার মূলধন ব্যয় অথবা ইকুইটি শেয়ার মূলধন ব্যয় বের করতে পারি। একটু ভালো করে খাতায় নোট দাও। তাহলে কখন কোন মডেলের সূত্রটি আমরা ব্যবহার করব স্যার, ঠিক না? তো সেটা হচ্ছে আমাদের জন্য ঝামেলা পোহাতে হয়। একটু খাতায় সুন্দর করে নোট দিয়ে রাখো। প্রথমেই আমি শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল নিয়ে আলোচনা করছি। তো শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেলটাকে একটু দেখো, যে শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল হচ্ছে এমন একটা মডেল যেখানে মনে করা হয় আমাকে গত বছর যত টাকা লভ্যাংশ দিয়েছে পরবর্তী বছরও শেয়ার হোল্ডারদের ঠিক তত টাকা করেই লভ্যাংশ প্রদান করা হবে, এটা মনে করা হয়। ধরো আমি বলছি যে ধরো কোম্পানি এবছর তোমাকে বা শেয়ার হোল্ডারকে 50 টাকা লভ্যাংশ দিয়েছে, তাহলে ওই শেয়ার হোল্ডার সে মনে করবে যে না, এই কোম্পানি বোধহয় আগামী 10-15 বছর বা আগামী বছর 50 টাকা করেই প্রতি বছর আমাকে লভ্যাংশ দেবে, অর্থাৎ লভ্যাংশ পরিবর্তন হবে না। তাহলে যেই মডেলে লভ্যাংশ পরিবর্তন হয় না সেই মডেলকে বলে থাকি আমরা শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল, অর্থাৎ প্রতি বছর লভ্যাংশ সেম থাকবে। আমি শর্টে নোট দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওকে, এরপর দেখো এখানে শর্ট একটা ফর্ম আছে যে লভ্যাংশ বৃদ্ধির হার থাকবে না। আমরা কিভাবে বুঝবো যে এটা শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল ইউজ করতে হবে? যেখানে বা যে অঙ্কের মধ্যে তোমরা দেখবে যে জি এর মানটা নেই, অর্থাৎ লভ্যাংশ বৃদ্ধির হার দেওয়া নেই, সেই মডেলটাকে বলবো আমরা শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল। আর যদি লভ্যাংশ বৃদ্ধির হার দেয়া না থাকে তখন আমরা সূত্র ইউজ করব কে ই দ্বারা আমরা প্রকাশ করে থাকি শেয়ার মূলধন ব্যয়। তো কে ই ইজ ইকুয়াল টু D0 ডিভাইডেড বাই P0 ইনটু 100, এটা ইউজ করব, ঠিক আছে? যদি কি না থাকে, এই যে জি এর মান অথবা লভ্যাংশ বৃদ্ধির হার দেয়া না থাকে বা বলা না থাকে। দেখো আমি একটু অঙ্কের মাধ্যমে যদি দেখাই, হেক্সা ট্রেডার্সের বর্তমান বাজার মূল্য 165 টাকা। প্রতিষ্ঠানটি গত বছর শেয়ার প্রতি 15 টাকা লভ্যাংশ ঘোষণা করে, যেখানে বৃদ্ধির হার 10%। একটু ভালো করে দেখো, যদি আমার এই অঙ্কে এই যে বৃদ্ধির হারকে বলে থাকি জি, এই বৃদ্ধির হারটি যদি দেয়া না থাকতো, ধরো আমার অঙ্ক শেষ, কোথায় বৃদ্ধির হারটি দেওয়া নেই, যদি বৃদ্ধির হার দেয়া না থাকতো তখন কিন্তু আমরা এই সূত্রটি ব্যবহার করতাম, অর্থাৎ D0 ডিভাইডেড বাই P0 ইনটু 100। আর যদি বৃদ্ধির হার দেয়া থাকে তখন কিন্তু সূত্রটা ভিন্ন হয়ে যাবে, দেখাবো। একটু ভালো করে খেয়াল করো কি বলেছি, লভ্যাংশ বৃদ্ধির হার দেয়া না থাকলে সেটাকে আমরা শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল বলবো, এবং সেক্ষেত্রে অঙ্কের সূত্র হবে কে ই ইজ ইকুয়াল টু D0 ডিভাইডেড বাই P0 ইনটু 100। এখন স্যার D0টা কি জানো? D0টা হচ্ছে প্রতি বছর যেই লভ্যাংশ দেওয়া হয় সেটা। তাহলে প্রতি বছর লভ্যাংশ দিচ্ছে কত? দেখো গত বছর শেয়ার প্রতি লভ্যাংশ দেয় 15 টাকা, এই 15 টাকা হচ্ছে কি D0, আর P0 হচ্ছে এই দেখো ট্রেডার্সের বর্তমান বাজার মূল্য, এই যে বাজার মূল্য যেটা, সেটাকে আমরা P0 দিয়ে প্রকাশ করে থাকি, ঠিক আছে? আর শতকরায় প্রকাশ করার জন্য 100। এই ছিল আমার শূন্য লভ্যাংশের বৃদ্ধি মডেলের কথা। এখন চলো আমরা স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেলে চলে যাই। ভালো করে খেয়াল করো যে স্থির লভ্যাংশটা কি। স্থির লভ্যাংশটা হচ্ছে প্রতি বছর লভ্যাংশ বৃদ্ধি পাবে, অর্থাৎ এই যে D0 যেটা ছিল এইটা বৃদ্ধি পাবে। আবার একটু ভালো করে শোনো, যে মডেলে প্রতি বছর লভ্যাংশ পরিবর্তন হয় অথবা বৃদ্ধি পায় সেটাকে বলবো আমরা স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল, ঠিক আছে? এই যে D0টা পরিবর্তন হবে, বৃদ্ধি পাবে। এখন কি হারে বৃদ্ধি পাবে? দেখো বৃদ্ধির হার অর্থাৎ জি প্রতি বছর সেম থাকবে। একটু ভালো করে খেয়াল করো কথাটা, কিন্তু এখানে আমার বৃদ্ধি পাবে কি, প্রতি বছর লভ্যাংশ বৃদ্ধি পাবে, অর্থাৎ D0 বৃদ্ধি পাবে। 15 টাকার জায়গায় 16 টাকা দিতে পারে,
16 টাকার জায়গায় 20 টাকা দিতে পারে, কিন্তু এই যে বৃদ্ধির হার অর্থাৎ জি, এই বৃদ্ধির হারটা পরিবর্তন হবে না, এটা সেম থাকবে। এই যে বৃদ্ধির হার এখানে দেওয়া থাকবে, যেখানে বৃদ্ধির হার 10%, এটা প্রত্যেক বছর কি থাকবে, সেম থাকবে। কোন মডেলে? স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেলে। তাহলে দুইটা কথা পেলাম, প্রতি বছর লভ্যাংশ বৃদ্ধি পাবে, কিন্তু বৃদ্ধির হার অর্থাৎ গ্রোথ প্রতি বছর সেম থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে সেই মডেলকে বলবো আমরা স্থির লভ্যাংশ মডেল। এখন বৃদ্ধির হারটা কেমন হবে দেখো একটু ভালো করে। কেডি ইজ ইকুয়াল টু হচ্ছে প্রয়োজনীয় আয়ের হার। কেডি মানে কি? প্রয়োজনীয় আয়ের হার। এই যে বৃদ্ধির মানটা অর্থাৎ গ্রোথ অথবা বৃদ্ধির হার কখনোই প্রয়োজনীয় আয়ের হার থেকে বেশি হতে পারবে না। একটু খাতায় একটু লিখে রাখো, এটা হচ্ছে অনুমিত শর্ত, যে স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেলে যেই গ্রোথ অথবা বৃদ্ধির হারটা থাকে সেটা কখনোই প্রয়োজনীয় আয় হার অপেক্ষা বেশি হতে পারে না। একটু খাতায় একটু কোড দিয়ে রাখো। ওকে, তাহলে যদি জি এর মান অঙ্কে দেখতে পাও অর্থাৎ গ্রোথ দেখতে পাও, তখনই হচ্ছে তোমরা সূত্র ইউজ করবে এটা, কে ইজ ইকুয়াল টু d1/p0 প্লাস জি ইন্টু 100। ঠিক আছে, ভালো করে সূত্রটি লিখে রাখো। এটা হচ্ছে স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেলের সূত্র। শূন্য লভ্যাংশতে কিন্তু দেখো আমরা সূত্রটা কি বলেছিলাম, d0/p0 ইন্টু 100 সাধারণ শেয়ার মূলধন ব্যয় বের করার সময়। কিন্তু যখনই স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল দেখবো অর্থাৎ জি এর মানটা দেখতে পাবো, তখন কিন্তু হচ্ছে আমাকে এই সূত্রটি ইউজ করতে হবে। আর এইখানে এই যে d1টা হচ্ছে তোমরা কিভাবে বের করবে দেখো, আমি লিখে দিয়েছি হিয়ার d1 ইজ ইকুয়াল টু d0 ইনটু 1 প্লাস g, অর্থাৎ এইভাবে তোমাকে d1 এর মানটি অবশ্যই বের করে নিতে হবে, তারপরে হচ্ছে তুমি সূত্রটি ইউজ করবে সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে। ওকে, এই ছিল স্থির লভ্যাংশ এবং শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল। তাহলে লাস্ট ওয়ান একটি মডেল দেখে নিই, CAPM, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এখানে দেখো RF প্লাস বিটা ইন্টু RM মাইনাস RF, এটা হচ্ছে কি CAPM এর সূত্র। ঠিক আছে, তাহলে এটাকে আবার মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেলও বলে থাকি। একটু খেয়াল করো, এখানে RF যেটি লিখেছি সেটা হচ্ছে, আমি ঝুঁকি চ্যাপ্টারে কিন্তু বলে দিয়েছি, RF হচ্ছে রিস্ক ফ্রি অফ রিটার্ন, যেখানে যে সিকিউরিটি কোনো ঝুঁকি থাকে না অর্থাৎ ঝুঁকি মুক্ত আয়, সেটাকে বলি আমরা RF। আর বিটা তো জানো তোমরা, আর RM হচ্ছে মার্কেট রিটার্ন। ঠিক আছে, RF হচ্ছে কি আমার রিস্ক ফ্রি অফ রিটার্ন। এই যে RM থেকে RF বিয়োগ করলে যেটা পাই, এই অংশটুকুটাকে বলে থাকি আমরা প্রিমিয়াম অর্থাৎ ইনকাম। ঠিক আছে, RM মাইনাস RF যদি নৈবিত্তিকে আসে তাহলে সেটা কি, তাহলে সেটা হচ্ছে কি আমাদের প্রিমিয়াম। ঠিক আছে, ওকে, এই ছিল আমার CAPM। আর CAPM কি করে, এটা হচ্ছে মার্কেট রিস্কের সাথে রিস্ক ফ্রি অফ রিটার্নের একটা যে সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে মূল্যায়ন করে। ঠিক আছে, ওকে। এরপর দেখো আমি এখানে একটি অঙ্ক দিয়েছি, যে এই অঙ্কের ক্ষেত্রে স্যার আমরা সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের কোন সূত্রটি ইউজ করব, ঠিক না, সেটা একটু ঝামেলা হয়। তাহলে দেখো হেক্সা ট্রেডার্স এর বর্তমান বাজার মূল্য হচ্ছে 165 টাকা, যা যা দেয়া থাকবে প্রথমেই তা লিখে ফেলবে। তাহলে লিখে ফেললাম যে P0 হচ্ছে কত, দেখো P0 হচ্ছে 165 টাকা, বর্তমান বাজার মূল্যকে আমরা P0 দিয়ে প্রকাশ করে থাকি। এরপর দেখো প্রতিষ্ঠানটি গত বছর শেয়ার প্রতি 15 টাকা লভ্যাংশ দেয়। এই যে যা লভ্যাংশ ঘোষণা করে সেটাকে বলি আমরা D0। তাহলে D0 পেলাম কত, 15 টাকা। ঠিক আছে, এবার দেখবো আমার বৃদ্ধির হার দেয়া আছে কিনা। লভ্যাংশ ঘোষণা করে যেখানে বৃদ্ধির হার, এই দেখো বৃদ্ধির হার কত, 10%। তাহলে 10% যেহেতু এই যে জি এর মান পেয়ে গেলাম, 10% ইজ ইকুয়াল টু 0.10 বের করে নিতে হবে। যেহেতু বৃদ্ধির হার দেয়া আছে সেহেতু অবশ্যই যেন কি বলেছিলাম, আমাকে D1টা বের করে নিতে হবে। তাহলে D1টা আমরা বের করে নিই, D1 ইজ ইকুয়াল টু D0 ইন্টু 1 প্লাস জি। তো আমরা বের করলাম 15 ইন্টু কত, 1 প্লাস 0.10, যেগুলো দেওয়া আছে সেগুলো বসিয়ে দিলাম। তাহলে এখানে পেলাম ক্যালকুলেটরের মাধ্যমে 31.5। ঠিক আছে, এখন আমরা সাধারণ শেয়ার মূলধন ব্যয় বের করব। ওইখানে বলছে তাহলে KE কত, তাহলে সাধারণ শেয়ার মূলধন ব্যয় সূত্র হচ্ছে KE ইজ ইকুয়াল টু D1/P0 প্লাস জি। তাহলে বের করে ফেলি, সমস্যা নাই তো। তাহলে এই দেখো D1 কত পেলাম, D1 পেলাম কিন্তু 31.5, এরপর P0 কত 165। ঠিক আছে, তোমার এখানে প্লাস জি কত 0.10 ইন্টু লাস্টে 100 দিয়ে দিবে। যদি দাও তাহলে দেখবে এখানে 20% চলে আসবে। এই ছিল আমার সাধারণ শেয়ার মূলধন ব্যয় 20% বের করলাম। ঠিক আছে,
ওকে, তো এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা এটা করে ফেললাম। তো যদি এরকম দেয়া থাকতো যে হেক্সা ট্রেডার্সের বর্তমান বাজার মূল্য 165 টাকা, আচ্ছা প্রতিষ্ঠানটি গত বছর শেয়ার প্রতি যা যা আছে সব সেম থাকলো, কিন্তু যেখানে ফ্লোটেশন কস্ট অথবা ইস্যু খরচ ধরো 5 টাকা, ইস্যু খরচ কত টাকা? 5 টাকা। যদি অঙ্কে এইভাবে দেয়া থাকে, কিভাবে? সবকিছু ঠিক আছে, হেক্সা ট্রেডার্সের বর্তমান বাজার মূল্য 165 টাকা, প্রতিষ্ঠানটি গত বছর শেয়ার প্রতি 15 টাকা লভ্যাংশ ঘোষণা করে, যেখানে বৃদ্ধির হার 10% এবং ইস্যু খরচ 5 টাকা। তাহলে কে ই কত? যদি এইভাবে দেয়া থাকে, এই যে ইস্যু খরচ, এই ইস্যু খরচটাকে বলে থাকি আমরা ফ্লোটেশন কস্ট অথবা বিক্রয় খরচ। এই বিক্রয় খরচটা সর্বদাই হচ্ছে, তোমরা যে কাজটা করবে সেটা এই যে P0 থেকে বাদ দিয়ে নিবে, ঠিক আছে? P0 থেকে কি করব? বাদ দিয়ে দিব। এই যে P0 মাইনাস F মানে হচ্ছে ফ্লোটেশন কস্ট। অর্থাৎ তখন কিন্তু আমরা এইভাবে করতাম যে উপরে 31.5 আর হচ্ছে 165 মাইনাস 5 প্লাস 0.10 ইন্টু 100, যত আসবে তত, ঠিক আছে? আর যদি ফ্লোটেশন কস্ট না থাকে তাহলে তো কোনো দরকার নেই, আগের মতো করে দিবে। এখন ধরো এটার কিন্তু হচ্ছে এই যে সংরক্ষিত আয় অথবা অবন্টিত মুনাফা, এটারও কিন্তু সূত্র সেম, এটার সূত্রটাও একই, D1/P0 প্লাস G ইন্টু 100, ঠিক আছে? সেম সূত্র। তো এখন এটাকে আমরা প্রকাশ করে থাকি KR দ্বারা। কি দ্বারা? KR, ছোট হাতে। তাহলে সংরক্ষিত আয় অথবা অবন্টিত মুনাফার সূত্র কোনটা? KR is equal to D1/P0 প্লাস G। দেখো তো এই সূত্রটা সেম আমার এই যে সাধারণ শেয়ার মূলধন স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেলের সূত্রের সেম সূত্র না? অবশ্যই সেম। তো ধরো আমার এই অঙ্কটাই দেয়া আছে, তো এই অঙ্কে কিন্তু আমাকে বলা হয়েছে KE নয়, এবার বলা হয়েছে KR নির্ণয় করো, অর্থাৎ সংরক্ষিত আয়ের ব্যয়। কি বলেছি? এখন কি নির্ণয় করতে বলেছে? সংরক্ষিত আয় মূলধনের ব্যয় বের করতে বলছে, অর্থাৎ KR বের করতে বলা হয়েছে। তো যখন KR বের করতে বলা হবে তখন দেখো প্রশ্নটা আবার একটু পড়ছি। হেক্সা ট্রেডার্সের বর্তমান বাজার মূল্য 165, আচ্ছা ঠিক আছে। প্রতিষ্ঠানটি গত বছর শেয়ার প্রতি 15 টাকা লভ্যাংশ, ঠিক আছে, যেখানে লভ্যাংশ ঘোষণা করে বৃদ্ধির হার হচ্ছে 10% এবং ইস্যু খরচ, এই যে ইস্যু খরচ কত টাকা? 5 টাকা। আমরা কি বলেছিলাম? সংরক্ষিত আয়ের ব্যয়ের সাথে ফ্লোটেশন কস্ট কিন্তু জড়িত না। তাহলে এই ফ্লোটেশন কস্ট এই অঙ্কে থাকা সত্ত্বেও আমরা যখন KR বের করব, কি বের করব? KR অর্থাৎ সংরক্ষিত আয়ের ব্যয়, তখন কিন্তু আমরা এটা বাদ দিব না, ঠিক আছে? আমরা কখনোই এটা বাদ দিব না, যদিও দেয়া থাকে। দেখো তোমার প্রশ্নে কিন্তু দেয়া আছে ইস্যু খরচ 5 টাকা, তাহলে সংরক্ষিত আয়ের ব্যয় কত? আমি কি বাদ দিয়েছি? P0 থেকে কি আমি বাদ দিয়েছি? না, আমি কি বলেছি? যদি অঙ্কে সংরক্ষিত আয়ের ব্যয় নির্ণয় করতে বলা হয় এবং সেখানে যদি ইস্যু খরচ দেওয়া থাকে, তাও তুমি সেটি কাউন্ট করবে না, সেটি আমার দেখাতে হবে না, তাহলে আমরা দেখাবো না, ঠিক আছে? ওকে, তাহলে আমার আনসার কত আসবে? এটাও কত আসবে? KR 20% আসবে, ঠিক না? তাহলে একটা প্রশ্ন অ্যাডমিশন টেস্টে বারবার আসে, বিষয়টা হচ্ছে এরকম, যেমন কখন সংরক্ষিত আয়ের ব্যয় এবং সাধারণ শেয়ার ব্যয় সমান হয়? কখন হয়? যদি ইস্যু খরচ না থাকে তখনই হচ্ছে কি সংরক্ষিত আয়ের ব্যয় এবং সাধারণ শেয়ার ব্যয় সমান হবে, কারণ এটা তো হচ্ছে সূত্র তো সেম, ঠিক আছে? আবার একটু বলছি, যদি সাধারণ শেয়ারের ব্যয়ে ফ্লোটেশন কস্ট অথবা ইস্যু খরচ না থাকে তখন সাধারণ শেয়ারের ব্যয় হবে সংরক্ষিত আয়ের সমান, আয় ব্যয়ের সমান, ঠিক আছে? বোঝা গেছে? আবার একটু বলে দিচ্ছি, KR is equal to, আমি একটু লিখে দিচ্ছি, কখন KR is equal to KE হবে। এই প্রশ্নটা কিন্তু বারবারই আসে। তাহলে প্রশ্নটা হচ্ছে কি, যদি সাধারণ শেয়ার ব্যয়ের সাথে কি না থাকে? ইস্যু খরচ না থাকে, তখনই হচ্ছে এই দুইটা ব্যয় অঙ্ক করলে সেম বের হবে। এটাই হচ্ছে কি আমার ভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রশ্নটা এসে থাকে, তাহলে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই ছিল আমার মূলধন ব্যয় সম্পর্কে দুটি বিষয়ের ধারণা দিয়ে দিলাম। পরবর্তী দুইটি বিষয় অর্থাৎ অগ্রাধিকার সার এবং ঋণ মূলধন ব্যয় আমরা অঙ্কের মাধ্যমে করে দেখাবো। আরেকটা কথা বলে রাখি, আবার একটু বলে দিচ্ছি, এই চারটা মূলধন থেকে সবচেয়ে সুবিধাজনক হচ্ছে ঋণ মূলধন,
কারণ এখানে ব্যয়টা কম হবে, আর এখানে যে ব্যয় হয় সেই ব্যয়ের উপর কোনো কর দিতে হয় না অথবা ট্যাক্স দিতে হয় না, সেই জন্য ঋণ মূলধন আমার হচ্ছে কি সুবিধাজনক সংগ্রহ করা। এই ছিল আজকে আমার মূলধন ব্যয় সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো তোমাদের যদি বিষয়টি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর হচ্ছে আমি প্রতি বছর হেক্সা অ্যাডমিশন কেয়ার থেকে একটি করে ব্যাচ নেই। তো তোমরা যারা আছো এখন থেকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো একটু একটু করে তুমি অ্যাডমিশনের জন্য প্রস্তুত হও তাহলে অবশ্যই তুমি একটা ভালো ভার্সিটিতে চান্স পাবে। তো সেই জন্য তোমরা যারা কুমিল্লায় আছো সরাসরি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে আমার সরাসরি বেচে পড়তে পারো। সেটার জন্য কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01611541119। তো আমি কিন্তু শুধুমাত্র একটি বেচই পড়াই, অ্যাকাউন্টিং ফাইন্যান্স, এর বাইরে কিন্তু আর কোনো সুযোগ নেই, সিট সংখ্যা খুবই লিমিটেড। ওকে, ধন্যবাদ।